স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। ভিনদেশি প্রতারক চক্রের খপ্পরে পোশাক রপ্তানিকারকরা। দেশে আসছে না 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। আইনের বাইরে যে উইদাউট ব্যাংক ডকুমেন্ট মাল আপনার বায়ারকে হ্যান্ড ওভার করে ফেলছে, তারা তাদের দোষ স্বীকার না করে উল্টো তারা আমার এগেনস্টে প্রতারণার মামলা করতেছে। একটা সাধারণ অনুমতি দিয়ে দেন সব গ্রাহকদের জন্য, যে কেউ টাকা না পেলে এইসব কেসে আপনি ট্রাইব্যুনালে রপ্তানি আপনার মামলা করতে পারবেন। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ চলমান। বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটারদের তথ্য সংগ্রহ। বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনারের মতবিনিময়। এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই পোশাক রপ্তানিকারকরা প্রতারকদের খপ্পরে, এ নিয়ে প্রতিবেদন। ভিনদেশি প্রতারক চক্রের জালিয়াতিতে 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারছে না পোশাক রপ্তানিকারকরা। এজন্য ক্রেতা, শিপিং কোম্পানি ও ফ্রেট ফরওয়ার্ডদের যোগসাজশকে দায়ী করে অর্থ উদ্ধারে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন চট্টগ্রামের ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে শিপিং এজেন্ট ও ফ্রেট ফরওয়ার্ডরা দায়ী করছেন বাইং এজেন্টদেরকে। তারা উল্টো অর্থ পাচারের ইঙ্গিত দিচ্ছেন। হাজিরা শিউলির প্রতিবেদন। পণ্য আমদানি ও রফতানির প্রক্রিয়ায় জড়িত থাকে নানা পক্ষ ও প্রতিষ্ঠান। অনেক সময় সরাসরি যোগাযোগ হয় না, মাঝখানে মধ্যস্থতা করে একজন বাইং এজেন্ট। রফতানি পণ্য বুঝে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় জাহাজ কোম্পানি, আর ডেলিভারি এজেন্ট হিসেবে আমদানিকারকের হাতে সেই পণ্য তুলে দেয় ফ্রেট ফরওয়ার্ডার। এক্ষেত্রে আমদানিকারককে পণ্য ডেলিভারি নেয়ার আগে ব্যাংকে রফতানি পণ্যের মূল্য পরিশোধ সহ সব প্রক্রিয়া শেষ করে শিপিং এজেন্টকে মূল বিএলের কপি জমা দিতে হয়। আইন অনুযায়ী সব কাগজ বুঝে নিয়ে পণ্য ডেলিভারি দেওয়ার দায়িত্ব শিপিং এজেন্ট ও ফ্রেট ফরওয়ার্ডারের। বিজিএমইএ এর অভিযোগ, অনেক সময় মূল বিএল ও ব্যাংকের কাগজপত্র ছাড়াই কপি বিএল দিয়ে পণ্য ডেলিভারি নিয়ে নিচ্ছেন আমদানিকারক, অথচ ওই ক্রেতা ব্যাংকে টাকা পরিশোধ করেনি। এতে রফতানি করেও হাজার হাজার কোটি টাকা দেশে আসছে না পোশাক কারখানার। সম্প্রতি এমন এক জালিয়াতির ঘটনায় যুক্তরাষ্ট্রে $4 লাখ পোশাক রপ্তানি করেও মূল্য পাননি চট্টগ্রামের প্রতিষ্ঠান ম্যালো ফ্যাশন লিমিটেড। এজন্য শিপিং কোম্পানি ও ফরওয়ার্ডারকে দায়ী করে মামলা করেছেন তিনি। তারা অন্যায় করছে, তারা এখানে আইনের বাইরে যে উইদাউট ব্যাংক ডকুমেন্ট মাল আপনার বায়ারকে হ্যান্ড ওভার করে ফেলছে, তারা তাদের দোষ স্বীকার না করে উল্টো তারা আমার এগেনস্টে প্রতারণার মামলা করতেছে তারা। তো এই জন্য আমরা এটার প্রতিকার চাই। এটা নিয়ে আমরা বিজিএমই এবং মেট্রোপলিটন চেম্বার একসাথে কাজ করতেছি। সারা দেশে আরও তৈরি পোশাক প্রতিষ্ঠান এমন প্রতারণার শিকার হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের হিসেবে এ ধরনের জালিয়াতির কারণে 20,000 কোটি টাকার সমপরিমাণ রপ্তানি মূল্য দেশে আসেনি। এই টাকা উদ্ধারে বিশেষ ট্রাইব্যুনালে মামলার সাধারণ অনুমতি চেয়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনের মধ্যে বলা আছে যে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের 23 ধারাতে সংক্ষুব্ধ রপ্তানিকারক মামলা করতে পারবে, কিন্তু মামলা করতে গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। একটা সাধারণ অনুমতি দিয়ে দেন সব গ্রাহকদের জন্য, সব এক্সপার্টদের জন্য, যে কেউ টাকা না পেলে এইসব কেসে আপনি ট্রাইব্যুনালে রপ্তানি আপনার মামলা করতে পারবেন। পোশাক কারখানা ম্যালো ফ্যাশনের এই জালিয়াতির ঘটনায় গত জুন মাসে ত্রিপক্ষীয় সালিশ করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। স্থগিত হয় ফ্রেট ফরওয়ার্ডার রেজর ফ্রেট সার্ভিসের লাইসেন্স।
ওই সময় 3 মাসের মধ্যে রফতানির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় রেজর ফ্রেট। তবে এখন তাদের দাবি রফতানিকারকের অভিযোগ মিথ্যা। এটা অ্যাবসলিউটলি একটা মিথ্যা অভিযোগ যে অরিজিনাল বায়ার যার কাছে মালটা যাওয়ার কথা তার সাথে ইমেইলে কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ আমরা ডকুমেন্ট সাবমিট করতেছি ব্যাংকে। ঘটনাটা আমরা নিজেরাও জানি না ওনারা কি আসলে পেমেন্ট পেয়ে এই ধরনের কাজ করতেছেন বা বলতেছেন নাকি না পেয়ে এইগুলা বলতেছেন, এটা আমি সঠিক বুঝতে পারতেছি না। এমন ঘটনার দায় নিতে নারাজ শিপিং কোম্পানি ওয়ানলাইনও। তাদের দাবি ক্যারিয়ার হিসেবে তারা শুধু চট্টগ্রাম থেকে পণ্যটি যুক্তরাষ্ট্রের বন্দরে পৌঁছে দিয়েছে। এ ঘটনায় উল্টো রফতানিকারক, ফ্রেট ফরওয়ার্ডার ও বাইং এজেন্ট পিনাকলের বিরুদ্ধে মামলা করেছে শিপিং কোম্পানি। ব্যাংক ডকুমেন্ট প্রপারলি এজেন্ট ফরওয়ার্ডার ট্রাই করার কথা, ফরওয়ার্ডার এটা করছে। এটা এখন আসলে লিগ্যালি বিচারাধীন আছে, তো আমরাও কেস করেছি, আমরাও সিআইডি এর কাছে কেস করেছি। এখানে আরো অনেক ঘটনা আছে, তো আমরাও সিআইডি কে কেস করেছি, বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করেছি। বিজিএমইএ নেতারা বলছেন এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে পণ্য ডেলিভারি না দিলে বা রফতানি মূল্য দেশে না আসলে সব দায়-দায়িত্ব শিপিং কোম্পানির। ফরওয়ার্ডারের আপনার যেই ডিএলএ যে সমস্যা সেখানে দেখা যাচ্ছে যে সরাসরি আপনার শিপিং লাইন্সে কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে ওই মালটা আপনার কাস্টমারকে দিয়ে দিচ্ছে। এইখানে আমরা যেহেতু মাল এক্সপোর্ট করতেছি সেটা হচ্ছে যে শিপিং লাইন্স হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট নলেজ অফ দি কাস্টমার্স, যারা এক্সপোর্টার্স, এবং ব্যাংকের পারমিশন ছাড়া, এই আপনার অথরিটি ছাড়া এটা সে মাল কীভাবে ডেলিভারি দেয়। নানা পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ আর মামলায় জালিয়াতি নাকি অর্থ পাচার সেটা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। আওয়ামী লীগের 15 বছরে ডলারের দাম বাড়ে 80% বেশি। অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের নামে লাখ লাখ কোটি ডলার পাচারে, যার প্রভাবে তলানিতে নেমে আসে রিজার্ভ। এতে কয়েক দফা সমন্বয় করা হয় দাম। ডলারের দাম বৃদ্ধিতে বৃদ্ধি পায় মূল্যস্ফীতি। এরপরেও পুনরায় বাজার অস্থিতিশীল হয়ে উঠলে দাম বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। তবে এই জন্য খোলা বাজারকে দায়ী করা হলেও সরবরাহ কম থাকার কথা বলছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। আর কারসাজির তথ্য পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। করোনা মহামারীতে বিশ্ব থমকে গেলে বৈশ্বিকভাবে অনেকটা কমে যায় আমদানি। এতে রিজার্ভ ছাড়ায় $40 বিলিয়ন বেশি। তবে আওয়ামী লীগের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ হয়েছে তার 28 লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে, যার চাপ পড়ে রিজার্ভে। আর সংকট দেখা দেয় ডলারের। ফলে বৈশ্বিক পরিস্থিতির সাথে কমতে থাকে টাকার মান। সময়ের সাথে সাথে সেই দাম সমন্বয় না করায় সংকট আরও বাড়ে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল 67 টাকা। এই দর বেড়ে 2011 সাল পর্যন্ত 69 থেকে 70 টাকার মধ্যে ওঠানামা করে। 2012 সাল থেকে ডলারের দাম 1 লাফে 76 টাকায় পৌঁছায়। 2014 সালে হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলার বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে। পরে টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। 2017 সালের অক্টোবরে ডলারের দর ছিল 80 টাকা, যা 2020 সালে 83 ও 2021 সালে হয় 85 টাকা। এরপর 2022 সালে 1 লাফে ডলারের দর পৌঁছায় 100 টাকায়। তবে এর পরও থাকে ডলারের চরম সংকট। 2023 সালে খোলা বাজারে ডলার দর 130 টাকা পর্যন্ত উঠে যায়। পরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে ক্রলিং পেগ পদ্ধতি চালু করলে ডলারের দর 120 টাকায় ওঠানামা করে। এই পদ্ধতিতে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গত কয়েক মাস ডলার বাজার স্থিতিশীল থাকলেও আমদানি ও দায় পরিশোধের চাপ বাড়ায় ফের বাড়ে ডলারের দাম। ফলে খোলা বাজারের দর হয় 127 টাকা। তাই ব্যাংকগুলোকে বাজারের সাথে তাল মিলিয়ে বেশি দামে কিনতে হয় ডলার। এ সময় ব্যাংকগুলোকে 125 থেকে 126 টাকা পর্যন্ত দাম দিয়ে ডলার কিনতে দেখা গেছে। ডলারের দাম বৃদ্ধিতে খোলা বাজারকে দায়ী করে ব্যাংকগুলো। তবে সরবরাহ কম থাকায় দাম বেড়ে যাওয়ার কথা জানায় এক্সচেঞ্জ মালিকরা। আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে কোনো সহযোগিতা পাই না, কোনো রকম কোনো কারেন্সি পাই না, বা সেন্ট্রাল ব্যাংক আমাদের কাছে নেয়ও না। তো যে রেমিটেন্স যেটা আসে সেটা তো ইলেকট্রনিক বা ভার্চুয়াল মানি, এদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। মাঝে মধ্যেই হঠাৎ করে ডলারের দাম বাড়তে দেখা যায়, যার কারণ হিসেবে চাহিদা বেড়ে যাওয়ার কথা বলা হয়ে থাকে। তবে ব্যাংকাররা বলছেন ভিন্ন কথা। সময় অনুযায়ী প্রতিবারই চাহিদা একই থাকে।
আসল সমস্যা হচ্ছে সরবরাহে। তারা বলছেন সরবরাহ না বাড়িয়ে ডলার বাজারের অস্থিরতা কমানো সম্ভব নয়। আর সেক্ষেত্রে দেশে ডলার প্রবেশে কোনো বাধা না রেখে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এমন পরিস্থিতিতে আইএমএফের পরামর্শে নতুন কলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনেকটা খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় ব্যাংকের ডলারের দাম। তবে বাজারের সাথে সমন্বয়ে ব্যাংকে প্রতি ডলারের দাম 123 টাকা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে ডলার কেনা বেচায় নির্দেশনা দেওয়া হয় সর্বোচ্চ 1 টাকা মুনাফার। এদের মধ্যে বাছাই করা যারা নাকি এদিকে ডলারের দাম নিয়ন্ত্রণে সঠিক নীতিমালার দাবি জানায় ব্যাংকাররা। ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংক দেখছে বিষয়টা, এবং আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপগুলো নিয়েছে এগুলো মানে অপ্রভাবিত। অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে। অপরদিকে ডলারের দাম বৃদ্ধিতে কারসাজির কথা জানায় বাংলাদেশ ব্যাংক। অত্যন্ত মর্মাহত হয়ে লক্ষ্য করেছি যে আমাদের এগ্রিগেটররা তারা আসলে এক ধরনের গেম খেলেছে এখানে। তারা সবাই মিলে ডলারের দামটা বাড়িয়ে দিয়েছে এবং কোনো কোনো ব্যাংক তাদের সাথে গিয়ে যোগ দিয়েছিল বা ট্রেড করেছিল। তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। যদি তারা আবার এরকম মাল প্র্যাকটিস দেখে তাহলে কঠোর জরিমানার বিধান রাখা হয়েছে এবং এই জরিমানার পরিমাণটা অন্য যে কোনো সময় যে জরিমানা তার চাইতে অনেক বেশি হবে। ডলারের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে আমদানি ও পণ্য উৎপাদন ব্যয়ে, যার ফলে বেড়ে যায় মূল্যস্ফীতি। এতে বোঝা বাড়ে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কাঁধে। তাই এই মুদ্রার দাম সহনীয় রেখে মূল্যস্ফীতি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মতবিনিময় সভা। এতে অংশ নিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এদিকে খুলনায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি ছাড়াও ভোটার স্থানান্তর ও মৃত ভোটারদের তথ্য সংগ্রহের কাজও চলমান রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান ও খুলনার খালিশপুর এলাকা থেকে যুক্ত হয়েছেন রামিন চৌধুরী। প্রথমে চলে যেতে চাই অমিতের কাছে বরিশালে। অমিত, আপনার কাছে জানতে চাই, এই যে আজ তো বরিশালে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মতবিনিময় সভা হচ্ছে, সেই সভায় আসলে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে জানাবেন। রাত্রি প্রথমে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই যিনি নির্বাচন কমিশনার রয়েছেন তিনি নির্বাচন কর্মকর্তাদের সাথে বরিশাল জেলার যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে মত বিনিময় শুরু করেছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আসলে যে এই যে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে সেই বিষয়টি সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোনো নির্ভুলভাবে যাতে পরিচালনা করা হয় কিংবা সেই কার্যক্রম পরিচালনা করা হয় সে বিষয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। এবং এর মধ্যে থেকেই কিন্তু তিনি আরও জানিয়েছেন যে যারা মারা গিয়েছেন ভোটার, যারা পুরাতন ভোটার রয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এবং নতুন ভোটারদের তালিকা করা হচ্ছে এবং সেই তালিকা করার জন্য সারা দেশ জুড়েই কিন্তু যারা তথ্য সংগ্রহকারী কর্মী রয়েছেন তারা কিন্তু মাঠে কাজ করছেন এবং এর মধ্যে থেকেই যাদের নতুন ভোটার হবে তাদের তথ্যগুলো তুলে আনা হচ্ছে এবং সেগুলোর মাধ্যমে কিন্তু ভোটার তালিকা হালনাগাদের একটি কার্যক্রম চলছে। এবং তিনি আরও জানিয়েছেন যে যারা আসলে এই তথ্য হালনাগাদ করছে তারা যাতে সুষ্ঠুভাবে তাদের যে জাতীয় সনদপত্র রয়েছে, জাতীয় পরিচয়পত্র রয়েছে সেগুলোর যে নাম ঠিকানা সেগুলো নির্ভুলভাবে যাতে ফর্মে তুলে ধরে, তাতে করে আসলে ভুলের সম্ভাবনা কিছুটা কমে আসবে। এবং তিনি আরও জানিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে নির্বাচনের বিষয়ে তিনি একটি তথ্য জানিয়েছেন যে নির্বাচন স্থানীয় পর্যায়ের যে নির্বাচন, সরকার নির্বাচন, তার আগে জাতীয় নির্বাচন নিয়ে তারা ভাবছেন এবং নির্বাচন যাতে সকলের মধ্যে গ্রহণযোগ্যতা পায় সে বিষয়েও নির্বাচন কমিশন কিন্তু নজর রাখছে। এবং বরিশালের এখন আসলে ভোটার রয়েছে প্রায় 22,22,000-এর মতো। এর মধ্যে থেকেই কিন্তু অনেকে মারা গিয়েছে, তাদের তালিকা করা হচ্ছে এবং নতুন যারা 18 বছর প্রাপ্ত হয়েছে তাদেরও একটি তালিকা করা হচ্ছে এবং আগামী 3 তারিখ পর্যন্ত এই তালিকা করার কার্যক্রমটি চলমান থাকবে এবং তারপরেই কিন্তু 15 তারিখে যে যার ওয়ার্ডে কিংবা বাড়ির পাশে যে কেন্দ্র থাকবে সেখানে গিয়ে ছবি তোলার যে কার্যক্রমটি সেটিও তারা অংশগ্রহণ করতে পারবে। এবং এই ক্ষেত্রে বরিশালেও প্রায় 1224 জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা মাঠে কাজ করছে, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে। এবং নির্বাচন কমিশনার আরও একটি বিষয় জানিয়েছেন যে যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না হয় সে কারণেই কিন্তু পুরো দরজায় দরজায় গিয়ে আসলে এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে যাতে কোনো ধরনের ভুল ত্রুটি আসলে এই বিষয়টিতে না থাকে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
এবার যেতে চাই খুলনায় সহকর্মী রামিমের কাছে। রামিম, এতক্ষণ আমরা শুনছিলাম বরিশালে অমিতের কাছ থেকে শুনছিলাম ভোটার তালিকার যে হালনাগাদ কার্যক্রম রয়েছে, যারা নতুন ভোটার রয়েছে তাদের হালনাগাদ কার্যক্রম আমরা শুনলাম তার কাছ থেকে। আপনার কাছে জানতে চাই এবারে নতুন যারা ভোটার রয়েছে তাদের হালনাগাদ কার্যক্রম সম্পর্কে এবং এ নিয়ে নির্বাচন কমিশনার আসলে কি বলছেন। গত 20 তারিখ থেকে কিন্তু খুলনাতে বাড়িতে বাড়িতে গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদ যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং আজকে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু নগরীর প্রত্যেকটি ওয়ার্ডেই ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম যারা করছেন তারা কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন এবং প্রতিটি বাড়িতেই কিন্তু তারা গিয়ে তথ্য সংগ্রহ করছেন। শুধু যে নগরীতে তা কিন্তু নয়, খুলনার জেলার প্রত্যেকটি উপজেলাতেই কিন্তু এই কার্যক্রম চলছে। তো নির্বাচন কর্মকর্তারা যেটি বলছেন যে এই ভোটার তালিকা হালনাগাদের কিন্তু নির্ভুলভাবে যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু সম্পন্ন করার চেষ্টা করছেন তারা এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে তারা তাদের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু তারা এই হালনাগাদের কার্যক্রম করছেন। এখানে কর্মকর্তারা একটা জিনিসে কিন্তু বেশি প্রাধান্যতা দিচ্ছেন, সেটা হচ্ছে যে নির্ভুল তথ্য সংগ্রহ। এই বিষয়টাতে নিয়ে কিন্তু বেশ গত কয়েকবারও অনেক কথা হয়েছে। তার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় ভোটার তালিকা হালনাগাদে যখন কোনো জায়গায় ভুল তথ্য আসে বা ভুল নাম চলে আসে তখন কিন্তু ভোটারদেরই বেশি ভোগান্তির সম্মুখীন হতে হয় এবং এই নাম পরিবর্তন বা স্থান পরিবর্তন এই সব জায়গাগুলোতে কিন্তু ভোটারদের বেশি হয়রানি হয়। সে কারণে কিন্তু এসব জায়গাতে বেশি প্রাধান্যতা দিচ্ছে নির্বাচন কর্মকর্তারা। এর পাশাপাশি মৃত ভোটার যারা রয়েছেন বা স্থানান্তর ভোটার যারা রয়েছেন সেসব বিষয়গুলো কিন্তু তারা দেখছেন এবং এই বিষয়গুলো বিশেষ করে ভুয়া ভোটার হিসাবে যেসব চিহ্নিত করা হয়, বিশেষ করে মৃত ভোটার, এই মৃত ভোটারের কিন্তু এই ভোটার তালিকা থেকে একেবারেই বাদ দেওয়া হবে এবং সেভাবেই কিন্তু তথ্য সংগ্রহ করা হচ্ছে। মোটামুটি নতুন ভোটার যারা রয়েছেন তাদের সংখ্যাটা যদি বলি, বিশেষ করে এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন খুলনাতে প্রায় 2 থেকে 5% নতুন ভোটার কিন্তু বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, খুলনাতে এখনও পর্যন্ত কিন্তু প্রায় 20,58,000 ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা রয়েছে কিন্তু 10,24,000 এবং পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে কিন্তু 10,33,000-এর মতো। মোটামুটি বললে চলে যে খুলনাতে যে পরিমাণ ভোটার সংখ্যা এখনও পর্যন্ত রয়েছে তার থেকে প্রায় 2 থেকে 5% পর্যন্ত ভোটার সংখ্যা বাড়তে পারে বলে এখানকার নির্বাচন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাত্রি খুলনা থেকে ভোটার তালিকা হালনাগাদের সবশেষ খবর। বরিশাল ও খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের খবর। রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, আগের বুলেটিনে শুনছিলাম সকাল থেকেই ভিসা না পাওয়া ভিসা যারা পায়নি তারা শ্রমিকরা বিক্ষোভ করছেন এবং কেন বিক্ষোভ করছেন, ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে না পারার কারণ কি তাদের, শ্রমিকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা এ বিষয়ে তারা কি বলছেন? যে বিষয়টি বলছিলেন যে ভিসা হওয়া সত্ত্বেও, অর্থাৎ কলিং ভিসা হওয়া সত্ত্বেও গত বছর 31 মে পর্যন্ত মালয়েশিয়া যাওয়ার একটি ডেডলাইন ছিল, তার মধ্যে অনেকেই কিন্তু যেতে পারেনি, প্রায় 18,000 সেই সংখ্যাটি। এবং সেই মানুষগুলোই আজকে এখানে আন্দোলনে নেমেছেন। আমরা সকাল থেকে দেখেছি কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে তারা আন্দোলন করছিলেন। তাদের যে দাবি মালয়েশিয়া যাওয়ার একটাই দাবি, সেই দাবিতে জোরালো অবস্থান তারা করছিলেন এখানে। তবে কিছুক্ষণ পর কিন্তু সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। এখানকার তেজগাঁও যে জোনের ডিসি রয়েছেন তিনি এসেছিলেন, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছেন যে যাতে করে যান চলাচল বিঘ্নিত না হয়, জনমানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় চলাচলে, সেই বিষয়টি সামনে রেখেই তাদেরকে এখান থেকে রাস্তা ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে তারা কিন্তু রাস্তা ছাড়তে রাজি নন, কারণ তাদের যে দাবি মালয়েশিয়া যাওয়ার দাবি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানো সহ প্রবাসী বাঙালিদের যারা রয়েছেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা কিংবা তাদের দিকে যে নজর দেওয়ার একটি বিষয়, সেই বিষয়গুলোর প্রতি নজরদারি করা বা দেখভাল করার যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা করছেন এবং মালয়েশিয়া যাওয়ার যে স্বপ্ন তারা বুনছিলেন সেটি কিন্তু হয়নি। অনেক লাখ লাখ টাকা অনেকে খরচ করে ধার দেনা করে তারা কিন্তু এই যে মালয়েশিয়া যাওয়ার যে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ায় যুক্ত হতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে প্রায় 18,000 শ্রমিক তারা কিন্তু মালয়েশিয়া যেতে পারেননি।
তো সেই জায়গা থেকে তারা দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছেন এবং আমরা দেখছিলাম যে সকাল থেকে সার্কফোয়ারা মোড়ে ছিল তারা। এই মুহূর্তে পুলিশ তাদেরকে সরিয়ে হোটেল সোনারগাঁও যেটি রয়েছে সেই সোনারগাঁওয়ের সামনে অবস্থান করছে তারা, রাস্তার একপাশে। অর্থাৎ সেই আগে যে রাস্তার মোড়ে যে ছিল তারা, সেখান থেকে তাদেরকে পুলিশ সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং পুলিশের সঙ্গে তাদের বেশ খানিকক্ষণ বাকবিতণ্ডাও হয়েছে আমরা দেখেছি। সেই জায়গা থেকে শান্তিপূর্ণ অবস্থান তারা করতে চাইছে এবং পুলিশ বলেছে যে জনদুর্ভোগ যাতে না হয়, গাড়ি ঘোড়া যাতে নির্বিঘ্নভাবে চলতে পারে, সেই জায়গা থেকেই তারা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তো এখনো তারা রাস্তা থেকে সরেনি, তারা রাস্তার অন্য পাশে সেই অবস্থান কর্মসূচি নিয়ে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এখনো। তো এই ছিল আমার কাছে এখানে কারণ বাজার থেকে সবশেষ খবর। মালয়েশিয়া যেতে না পারার কারণে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। গেল বেশ কিছুদিন ধরে চালের দাম ঊর্ধ্বগতি হয় বগুড়ায় 30টি পয়েন্টে চাল ও আটা বিক্রি শুরু হয়েছে, যেখানে 30 টাকা কেজি দরে চাল ও 24 টাকা কেজি দরে আটা কিনতে পারছেন ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার শিবগঞ্জে আছেন মাজেদুর রহমান, চলে যাচ্ছে তার কাছে। মাজেদ, চাল ও আটা কিনতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? এই কার্যক্রম কতদিন চলবে এবং একই সাথে জানতে চাই প্রতিদিন কি পরিমাণ পণ্য বিক্রি হবে, জানাবেন। হ্যাঁ, রাত্রে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু বগুড়া সহ সারা দেশে কিন্তু চাল এবং আটার দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষ কিন্তু খুব দুঃখ দুর্দশার মধ্যেই ছিল। সম্প্রতি গত 6 জানুয়ারি থেকে বগুড়াতে প্রায় 30টি পয়েন্টে চাল এবং আটা বিক্রি শুরু করেছে এবং প্রতিটি মানুষ, নিম্ন আয়ের মানুষ এখান থেকে যে পয়েন্টগুলোতে রয়েছে সে পয়েন্টগুলো থেকে 5 কেজি ওজনের চাল এবং 5 কেজি ওজনের আটা কিনতে পারবেন এবং প্রতি কেজি আটার মূল্য এখানে 24 টাকা নির্ধারণ করা হয়েছে এবং চালের মূল্য 30 টাকা নির্ধারণ করা হয়েছে। এইভাবে কিন্তু চাল এবং আটা বিক্রি হচ্ছে বিভিন্ন স্থানে। প্রায় 30টি পয়েন্টেই কিন্তু বগুড়াতে এবং চাল এবং আটা বিক্রি শুরু হয়েছে গত 6 জানুয়ারি থেকে। আর মোট 16 টন করে প্রত্যেক দিন 16 টন করে আটা বিক্রি হবে এবং এখানে 28 টন চাল বিক্রি হবে প্রতিদিন। আর এই যে পয়েন্টটিতে আমরা রয়েছি সেটি হলো শিবগঞ্জের একটি পয়েন্ট। এখানে দেখছেন যে প্রচুর মানুষের এখানে ভিড়। নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আটা এবং চাল নেওয়ার জন্য সকাল থেকে এখানে লাইন ধরেন এবং তারা কিন্তু নিয়ে চলে যান এবং তারা বলছেন যে এই কম দামে চাল এবং আটা পাইয়ে কিন্তু তারা বেশ এখানে খুশি, কারণ এই চাল এবং আটা যদি বাইরে থেকে কিনতে হয় তাহলে ডাবল দামে কিনতে হবে, সেক্ষেত্রে তাদের সংসার চালানো কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে এবং তারা এই সরকারের প্রতি তাদের যে আবেদন সেইটি হলো এই পয়েন্টগুলো যেন আরও বৃদ্ধি করা হয় এবং বর্তমানে যে অবস্থা সেখানে কিন্তু অন্যান্য জিনিসের দামের তুলনায় কিন্তু চালের দাম যদি বৃদ্ধি পেতে থাকে, আরও বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু তাদের সংসার চালানো খুব কষ্ট হবে। এই কারণেই কিন্তু তারা চাচ্ছে যে শিবগঞ্জে অন্তত আরও 6টি পয়েন্ট করা হোক, যাতে করে এখানে একটি জনবহুল যে উপজেলাটি রয়েছে সেই উপজেলা যেন সব মানুষই, নিম্ন আয়ের মানুষগুলো কেন তারা যেন এই সুবিধাটা পায়, এইভাবে কিন্তু তারা চাচ্ছেন। আর এখানে আরেকটি বিষয় যেটি এই চাল এবং আটার যে কার্যক্রম, বিতরণ যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু যতদিন পর্যন্ত চাল এবং আটার দাম না কমবে ততদিন পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটা অব্যাহত থাকবে বলে এখানে খাদ্য বিভাগ বলছেন এবং খাদ্য বিভাগ চাচ্ছেন যে এই মানগুলো, চাল এবং আটার মানগুলো যেন কমেই যেন কোনো খারাপ না হয়, সেইভাবে তারা কিন্তু চালের আটা এবং আটার মান যেন নিয়ন্ত্রণ থাকে সেটি ব্যবস্থা রাখছেন। তো এই ছিল রাত্রি আমার কাছে বগুড়াতে চাল এবং আটা কম দামে বিতরণের সর্বশেষ। বগুড়ায় বিক্রি হচ্ছে চাল ও আটা, কম দামে বিক্রি হচ্ছে সেখানে। এই খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। নোয়াখালীর মাইজদীতে গত কয়েক মাস ধরে চলছে গ্যাসের তীব্র সংকট। এতে বিপাকে পড়েছেন জেলার প্রায় 30,000 আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহক। গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘদিন ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো গ্যাস পাচ্ছে না সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের চালকেরা। এ নিয়ে আরও জানাতে মাইজদি থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। শুভ, গ্যাসের সংকট নিরসন নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? রাত্রে নোয়াখালীতে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প সব মিলিয়ে 30,215টি গ্রাহক রয়েছে, যারা কিন্তু যে বাকরাবাদ স্থানীয় যে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে তাদের থেকে গ্যাস পাচ্ছে। তো গত কয়েক মাস যাবতীয় নোয়াখালীর এই সংযোগগুলোতে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। যে 30,215টি সংযোগ রয়েছে তার মধ্যে 200টি হচ্ছে বাণিজ্যিক এবং 30টি হচ্ছে শিল্প সংযোগ, বাকি সবগুলোই কিন্তু আবাসিক সংকট।
তো গত কয়েক মাস যাবত অর্থাৎ চলতি বছরের শীতের শুরু থেকে কিন্তু এই সকল সংযোগ সময়ে রীতিমতো গ্রাহকরা তাদের গ্যাস পাচ্ছেন না। গ্রাহকরা অভিযোগ করছেন দিনের অধিকাংশ সময় কিন্তু গ্যাস থাকছে না, যে সময় থাকছে সে সময়ও কিন্তু চাপ তুলনামূলক অন্যান্য সময় থেকে অনেক কম থাকছে, যার কারণে বিশেষ করে বাসা বাড়ি যারা রয়েছেন তারা তাদের রান্না বান্নার প্রয়োজনীয় যে সকল কাজ রয়েছে সেগুলো আসলে ঠিক মতো করতে পারছেন না। ফলে অনেকে আসলে গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে কিংবা বিকল্প উপায়ে রান্না করতে হচ্ছে। অনেকে আবার সময় মতো যারা অফিসগামী রয়েছেন তারা সময় মতো বাসায় খেয়েও যেতে পারছেন না গ্যাসের চাপ না থাকা এবং গ্যাস না থাকার কারণে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু পুরো রাত ভরে নোয়াখালীর মাইজদির বেশ কয়েকটি এলাকায় গ্যাস থাকে না বলে স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে অভিযোগ করেছেন। এছাড়া আমি যদি বলি বাণিজ্যিক যে সকল সংযোগ রয়েছে, বিশেষ করে যে বিসিক দুটি নোয়াখালীর শিল্পনগরী রয়েছে, সে দুটিতে যে সকল ছোট শিল্প প্রতিষ্ঠান সমূহ রয়েছে সেগুলোতেও যারা মালিক পক্ষ রয়েছেন এবং যারা শ্রমিক রয়েছেন তারা জানিয়েছেন আসলে গ্যাস না থাকার কারণে তাদেরও উৎপাদনে বেশ বেগ পেতে হচ্ছে। অনেকেরই আবার কাঁচামালও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ গ্যাসের চাপ না থাকলে তাদের উৎপাদনের যে নির্দিষ্ট আকার এবং আকৃতি সেগুলো আসলে দেয়া সম্ভব হচ্ছে না এবং তাদের যেই টার্গেট অনুযায়ী তারা কিন্তু তাদের উৎপাদনও করতে পারছেন না, যার কারণে তাদেরকেও বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া যেই প্রায় 30টির মতো শিল্প গ্রাহক রয়েছেন তারাও জানিয়েছেন গত 2 মাস যাবতীয় গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু তারাও তাদের শিল্প উৎপাদন বড় পরিসরে কিন্তু তারা করতে পারছেন না। ওদিকে নোয়াখালীর যে সিএনজি ফিলিং স্টেশন গুলো রয়েছে সেগুলোতে আসলে সিএনজি সহ অন্যান্য যানবাহনের যে সকল চালকরা আসলে সিএনজি চালিত যানবাহন পরিচালনা করে থাকেন তাদেরকেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্যাসের জন্য। অনেকেই সকালে গ্যাসের জন্য ভোর 4টা বাজে দাঁড়ালে তারা দুপুরের পরেই কিন্তু গ্যাস পাচ্ছেন, যার কারণে কিন্তু তাদের যেই দৈনিক কর্মঘন্টা সেটি অর্ধেকেরও বেশি সময় কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকেই অপচয় হচ্ছে, যার কারণে তারাও অনেকটা লোকসানে আছেন বলেই জানিয়েছেন। তো আমি সব মিলিয়ে কথা বলেছি নোয়াখালীর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের যিনি ব্যবস্থাপক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন গত 2 মাস যাবৎ গ্যাসের যে সমস্যা সেটি তারাও আসলে গ্রাহকদের থেকে বিভিন্ন সময় অভিযোগ পাচ্ছেন এবং তারা জেনেছেন এবং এর সংকট নিরসনে কিন্তু তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন যে বেগমগঞ্জ থেকে যে গ্যাস উৎপাদন হয় নোয়াখালীতে প্রতিদিন 16 বিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা থাকলেও তারা এখন কিন্তু প্রতিদিন এভারেজ 11 থেকে 12 বিলিয়ন ঘনফুট গ্যাস দিতে পারছেন। বাকি যে গ্যাসের সংকট সেটিও তারা আশা করছেন অতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠবেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। নোয়াখালীর মাইজদিতে গত কয়েক মাস ধরে চলছে তীব্র গ্যাস সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন নাসিম শুভ। কুয়াশায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 8 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 10টার দিকে আরিচা কাজিরহাট ও 6 ঘন্টার পর সকাল 9:30টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল ব্যাহত হয়ে ফেরিঘাটে আটকা পড়ে অ্যাম্বুলেন্স সহ অসংখ্য যানবাহন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাত 12টার পর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এতে নৌপথে মার্কিন পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত 2টা থেকে আরিচা কাজিরহাট ও রাত 3:30টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে আরিচা কাজিরহাট নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ। ফলন ভালো হয় প্রতি বছরই সাতক্ষীরার বিভিন্ন মাছের ঘেরে বোরো ধানের আবাদ বাড়ছে। ডিসেম্বরে মাছ ধরার পর ঘেরের পানি শুকিয়ে ধান আবাদ করেন কৃষকরা। চলতি বোরো আবাদ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলায় চারার উৎপাদন ভালো হয়েছে। মৌসুমের বাকি সময় সবকিছু ঠিকঠাক থাকলে এবার রেকর্ড পরিমাণ ধান উৎপাদনের আশা কৃষক ও কৃষি বিভাগের। আহসান রাজীবের প্রতিবেদন। সাতক্ষীরার বিভিন্ন এলাকার ঘের থেকে মাছ ধরার পর পানি শুকিয়ে বোরো ধানের আবাদ করছেন কৃষকরা। গেল প্রায় 1.5 দশক মিঠা পানি ও স্বল্প লবণাক্ত পানির মাছের ঘেরে ধানের আবাদ করে লাভবান হচ্ছেন তারা। একই সাথে উৎপাদন হচ্ছে বাড়তি ধান। বিশেষ করে জলাবদ্ধ এলাকায় দিন দিন জনপ্রিয় হচ্ছে এই চাষ পদ্ধতি। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে জমি চাষ ও চারা রোপণে ব্যস্ত কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বীজতলায় চারা উৎপাদনও ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ধানের ভালো ফলনের আশা কৃষকদের। এই ধান আমরা করি প্রতি বছরই, কিন্তু সারের যে উদ্যোগতি, এই উদ্যোগতিতে আমাদের তো ফসল বিক্রি করি তো আপনার খরচ খরচা তোলাই কষ্ট। মাছে তো একটু লস হয়েছে, এখন এরি ধান চাষ করে সেই ঘাটতিটা যদি পূরণ হয়
চেষ্টা করতেছি আর কি। বিঘা প্রতি 14-15 হাজার খরচ আসতেছে। আর যদি সেরকম ফলন যদি ভালো হয় তাহলে 20,000, 21,000, 22,000 টাকা এরকম বিঘা প্রতি লাভবান করবো ইনশাল্লাহ। মাছের ঘেরে ধানের ফলন হয় প্রায় দ্বিগুণ, বাড়তি কোনো চাষের প্রয়োজন হয় না, সার ও সেচ খরচও অনেক কম। বর্তমানে মাছের চেয়ে ধানের দাম বেশি হওয়ায় ধান আবাদে ভালো লাভবান হচ্ছে কৃষকরা। বিঘা 1700 টাকা কিনে মনে করেন 4 জনের রুই আর 6 জন থাকলে 3 বিঘা রুই। আমরা একজন 10 কাঠা করে জমি লাগাতে পারি, তাতে আমাদের মজুরি আসে 700 থেকে 800 টাকা আসে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে এবার চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হবে। প্রায় মে মাস পর্যন্ত এই সব ঘিরে আর পানি দেওয়া যায় না এবং পানি থাকে না। তো এই ঘেরগুলোকে আমরা আমাদের প্রযুক্তি দিয়ে সাজিয়ে সেগুলোকে চাষের আওতায় আনার প্রচেষ্টা চালাচ্ছি। শুধুমাত্র সাধু পানি থাকলে আরও ঘেরকে আমরা এই ধানের আওতায় নিয়ে আসতে পারতাম। সাতক্ষীরায় আবাদযোগ্য জমির পরিমাণ 1,69,339 হেক্টর। চলতি মৌসুমে 79,800 হেক্টর জমিতে বোরো ধান আবাদের সম্ভাবনা, যার মধ্যে মাছের ঘেরে বোরো ধানের চাষ হবে 10,000 হেক্টর জমিতে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ময়মনসিংহ সদরের চুয়ানিয়া গ্রামে বিদেশ থেকে আমদানিকৃত 1100 জাতের সবজি ও ফুলের প্রদর্শনী চলছে, যেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও বীজ ব্যবসায়ীরা দেখতে এসেছেন এই প্রদর্শনী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, প্রদর্শনীতে মূলত কি দেখানো হচ্ছে, এটি কৃষিতে কি ধরনের ভূমিকা রাখবে জানাবেন। রাত্রি ময়মনসিংহ সদর উপজেলার চুয়ানিয়া গ্রামে প্রায় 18 একর জায়গায় এখানে একটি কৃষি প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এখানে ইউনাইটেড সিড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান এখানে প্রায় 1100 প্রজাতির বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফুলের যে জাত রয়েছে সেগুলোর প্রদর্শনী এখানে করেছে। আমরা যে প্রদর্শনীটিতে এসেছি এখানে কিন্তু খুব নান্দনিকভাবে এই প্রদর্শনীটিকে সাজানো হয়েছে, অর্থাৎ রাস্তা থেকে এই প্রদর্শনী প্লটে ঢোকার মুখেই একটি বিশাল আকারের কাটা তরমুজ দিয়ে একটি গেট করা হয়েছে এবং এটা পার হওয়ার পরেই কিন্তু দেখা যায় যে এখানে অনেক সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের সবজি, ফল, ফসল এবং ফুল। এবং এই সাজানো জায়গাটা পার হয়ে একটু ভিতরে ঢুকলেই আসলে এখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের ফুল, প্রায় 100-এরও বেশি জাতের দেশি বিদেশি ফুলের এখানে চাষ করা হয়েছে এবং ফুলগুলো ফুটেছে। যারা আসেন তারা কিন্তু বেশ আনন্দ নিয়ে এগুলো উপভোগ করেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি জাতের কিন্তু ফুল রয়েছে, ফল রয়েছে এবং শাক সবজি রয়েছে। আমরা যদি একটু বলি, এখানে যারা ইউনাইটেড সিড কোম্পানির কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলেছেন যে মূলত আমাদের দেশে যে ধরনের সবজি চাষ হয় এর বাইরেও একই ধরনের সবজি বিশ্বের বিভিন্ন দেশে চাষ হয় এবং যেগুলোর বেশ চাহিদা রয়েছে দেশে বিদেশে, সেই জাতগুলোকেই কিন্তু তারা সংগ্রহ করেছেন। এখানে প্রায় 1100 জাতের যে চারা বীজ তারা বপন করেছেন বা শাক সবজি বা ফুল রয়েছে, এর বেশিরভাগই কিন্তু বিদেশ থেকে আমদানি করা বীজ। যেমন এখানে ইউনাইটেড সিড কোম্পানির যারা রয়েছেন তারা যেটি বলেছেন যে তারা মূলত জার্মানি, ফ্রান্স, চীন, জাপান, থাইল্যান্ড সহ প্রায় 40টিরও বেশি দেশ থেকে কিন্তু এই বীজগুলো তারা সংগ্রহ করেছেন এবং এখানে তারা প্রদর্শনীর আয়োজন করেছেন। এই প্রদর্শনীতে মূলত যারা কৃষক রয়েছেন দেশের বিভিন্ন জায়গায়, যে এলাকায় যে ফসলগুলো ভালো হয় সেই এলাকা থেকে সেই ফসলের কৃষকদেরকে এখানে তারা নিয়ে এসেছেন এবং যারা বীজ ব্যবসায়ী রয়েছেন তাদেরকেও কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তারা আজকে এই প্রদর্শনীর 6 দিনব্যাপী প্রদর্শনী ছিল, আজকে শেষ দিন এবং এই শেষ দিনের এই 6 দিন প্রতিদিনেই কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছেন। এবং এখানে আমি যদি একটু বলি যে এখানে টমেটো রয়েছে প্রায় 650 প্রজাতির এখানে জাতের কিন্তু টমেটো রয়েছে, ফুলকপি রয়েছে প্রায় 55 জাতের, বাঁধাকপি 31 প্রজাতির, রঙিন বাঁধাকপি রয়েছে এখানে 13 প্রজাতির, ব্রোকলি 45 প্রজাতির, লেটুস রয়েছে এখানে 60 প্রজাতির, মিষ্টি কুমড়া 155 প্রজাতির এবং শশা
শসা রয়েছে 23 প্রজাতির, এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের কিন্তু শাক সবজি এখানে রয়েছে, আমরা দেখেছি ঘুরে ঘুরে, এবং সবগুলোই কিন্তু বিদেশে চাষ হয়, এবং সেই বিদেশের যে জাতগুলোই বাংলাদেশে চাষের উপযোগী করে তারা এখানে চাষ করেছেন, এবং এখানে তারা যে ফলন পেয়েছেন এটি তারা আশাবাদী যে এগুলো বাংলাদেশের সব জায়গায় এগুলো আবাদ করা যাবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের সদর উপজেলার চুয়ানিয়া গ্রাম থেকে সর্বশেষ। ময়মনসিংহে চলছে সবজি ও ফুলের প্রদর্শনী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। তারুণ্য উৎসব উপলক্ষে শরীয়তপুরে চলছে 3 দিন ব্যাপী মেলা, যেখানে 21টি স্টলে মৃৎশিল্প, নকশি কাঁথা, বাঁশ বেতের কাজ সহ শীতের বাহারি পিঠার আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, স্টলগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? মেলায় কী ধরনের পণ্য বেচা বিক্রি হচ্ছে জানাবেন। রাত্রি মূলত সকাল থেকে দেখছি যে মেলায় শিক্ষার্থী, তরুণী এছাড়া সব বয়সের মানুষের ভিড় কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে, এবং ধীরে ধীরে কিন্তু মেলা জমে উঠেছে। 3 দিন ব্যাপী এই মেলার আজ দ্বিতীয় দিন চলছে, আগামীকালকেও এই মেলা চলবে। তো আমরা লক্ষ্য করছি যে আসলে মেলায় শরীয়তপুরের ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন খাবার, সেই বিষয়গুলোই কিন্তু বেশি উপস্থাপন করা হয়েছে। আমরা যদি বলি মৃৎশিল্প, এখানকার রয়েছে যে বিভিন্ন লেখকের বইগুলো রয়েছে, সেই বইগুলো তাদের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে যেগুলো লেখা আছে সেগুলো, এছাড়া এখানকার যে শীতের পিঠা, সেই ভাপা পিঠা, পাটিসাপটা, কাটা পিঠা, পুলি পিঠা, নানা ধরনের যে পিঠা শরীয়তপুরের ঐতিহ্য, সেই পিঠাগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে। কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যেমন স্টল দেওয়া হয়েছে, এর বাইরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সংগঠন এই স্টলগুলো দিয়েছেন। এই সংগঠন বিভিন্ন স্টলগুলো দিয়েছেন, যেই স্টলগুলোতে আমরা শরীয়তপুরের ইতিহাস, ঐতিহ্য, যেমন কবি সাহিত্যিকের বইয়ের পাশাপাশি তাদের ছবি, তাদের জীবনীও দেওয়া হয়েছে। এছাড়া রক্তদান কর্মসূচি, বাদনের রক্তদান কর্মসূচি রয়েছে। বেতের, বাঁশের বিভিন্ন জিনিসপত্রও কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা দেখেছি যে শরীয়তপুরের যে খেজুরের গুড়, সেই ঐতিহ্য খেজুরের গুড়ও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এবং ক্রেতারাও কিন্তু কিনছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল রয়েছে, যেই স্টলে শরীয়তপুরের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের ছবি সহ তাদের জীবনীও এখানে উপস্থাপন করা হয়েছে। এক কথায় আসলে শরীয়তপুরের ঐতিহ্য, ইতিহাস তুলে ধরা হয়েছে, এবং ক্রেতা বিক্রেতারা এগুলো কিনে নিয়ে যাচ্ছেন। মেলা কিন্তু বেশ জমে উঠেছে রাত্রি। শরীয়তপুরে চলছে তারুণ্য মেলা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।